অন্তরা এসব বলে কাঁদতে লাগলো। নোরা অন্তরার মাথায় হাত বুলিয়ে বলল, নিজেকে এভাবে দোষারোপ করিস না তো। তুই তো আর জানতি না আলভি এত বড় কালপ্রিট। ওর এই পরিকল্পনার কথা আমরা কেউই জানতাম না, ভাবতেও পারিনি। তাই এখানে তোর দোষী হওয়ার কোনো চান্স নেই। সব আসলে আমার পোড়া কপাল। অন্তরা বলল, তুই দেখিস আলবিকে যখন খুঁজে পাওয়া যাবে আমি ওর এমন অবস্থা করব, ওকে খুন করে ফেলবো। নোরা মুচকি হেসে বলল, হয়েছে, এবার খাইয়ে দে তো, খিদে পেট চোচো করছে। অন্তরা চোখ মুছে আবার নোরাকে খাইয়ে দিতে শুরু করলো। সেজুতি বলল, টিভিটা একটু ছাড় তো, নিউজ দেখে। অন্তরা সেজুতিকে রিমোট দিয়ে বলল, তুই ছাড়। সেজুতি টিভি ছাড়লো। এটিএন বাংলায় অনেকের স্টেটমেন্ট লাইভ দেখাচ্ছে। সে চেঁচিয়ে চেঁচিয়ে অনেক কথা বলছে। চোখে মুখে তার তীব্র ক্রোধ, প্রতিবাদী কণ্ঠ। সবাই মন দিয়ে অনেকের কথা শুনতে লাগলো। আজকাল রাজধানীর রাস্তাঘাটে পর্যন্ত মেয়েরা নিরাপদ না। শহরের মানুষ আর মানুষ নেই, হয়ে গেছে নিকৃষ্ট পশু। ওদের মধ্যে দয়ামায়ার লেশমাত্র নেই। একজন কেউ বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মন মানসিকতা নেই। এভাবে আর কতদিন? জানোয়ার থেকে এরা মানুষ কবে হবে? একটা মেয়ে একা রাস্তায় বের হলে তার পক্ষে নিরাপদে বাসায় ফেরা প্রায় অসম্ভব। এই যুগে এসেও যদি মেয়েদের কোনো নিরাপত্তা না থাকে, কোনো স্বাধীনতা না থাকে, তাহলে কিসের স্বাধীন দেশ? কোন দেশে বাস করছি আমরা? সব কি এই সমাজ ব্যবস্থার জন্য, দেশের দুর্বল আইনের জন্য, নাকি সব থেকে বড় দায় দেশের মানুষের বিকৃত মস্তিষ্ক? অবশ্যই আমি বলবো সবার আগে এই বিষয়টিই দায়ী। কেউ বিপদে পড়লে আমরা সাহায্যের হাত বাড়ানোর আগে চিন্তা করি কিভাবে নিজেদের মাথা বাঁচানো যায়, পিঠ বাঁচিয়ে পালানো যায়। আমি আমার আহত গার্লফ্রেন্ডকে নিয়ে যখন মাঝ রাস্তায় আর্তনাদ করছিলাম, শুধুমাত্র একটা সাহায্যের জন্য পাগলের মতো ছুটোছুটি করছিলাম, বিশ্বাস করুন এই শহরের একজন মানুষও সাহায্য করতে এগিয়ে আসেনি। আমি নিজের চোখে অন্ধকার দেখছিলাম। মনে হচ্ছিল এ কেমন দেশে বাস করি? এই দেশ আদৌ মানুষ আছে তো? অবশেষে একজন মানুষের দেখা সত্যি পেয়েছিলাম, আর তার কাছে আমি আজীবন কৃতজ্ঞ। তার জন্যই হয়তো আজকে নোরা বেঁচে আছে, না হলে ওর জীবনটাও বাঁচাতে পারতাম না আমি। সেই রিকশাওয়ালা চাচাকে স্যালুট, উনি সেদিন আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন। সাংবাদিকরা ওর সামনে মাইক ধরে আছে, নিচে হেডলাইন, ধর্ষিতা নোরার প্রেমিকের বক্তব্য। নিজের নামের পাশে ধর্ষিতা লেখাটা দেখেই নোরার কান্না পেয়ে গেল আবার। জীবনে এমন দিন দেখতে হবে কখনো ভাবেনি সে। সেজুতি নোরার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না নোরা, দেখ অনেক ভাইয়া তোর জন্য কত কিছু করছেন। তুই এভাবে ভেঙে পড়লে তো ওনার সব চেষ্টা বৃথা যাবে। মন শক্ত কর, ধৈর্য ধর, সব কিছু আবার ঠিক হয়ে যাবে। কোনো এক সকালে নতুন সূর্য উঠবে। নোরা ম্লান হেসে মাথা নাড়ল। অনেক দিন কেটে যাওয়ার পরেও আলবিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে অনেক দিনের 24 ঘন্টা সময়ই নোরার কাছে কাটায়। আলবিদের বিষয়ে কোনো ইনফরমেশন পেলে এখনও হন্তদন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। নোরাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে। এখন সারাদিন সে বাসায় বসে কাটায়। ফেসবুকে ইদানিং আর লগ ইন করতে ইচ্ছে করে না। নিউজ ফিডটা দেখতে তার অসহ্য লাগে। তার ভাবতেও ঘৃণা লাগে কিছু কিছু মানুষ নোরার পুরনো ছবি আপলোড করে ক্যাপশন দেয়, জিন্স টপ পরে রাস্তায় নামবে আর ধর্ষণ করলেই দোষ। এসব দেখলে চোখ দিয়ে এখন আর জল বের হয় না, রক্ত বের হয়, কানে ধোঁয়া জমে, শরীর গিনগিন করতে থাকে। আসলেই কি পোশাকের জন্য তার ধর্ষণ করা হয়েছিল? রাত বিরাতে একাকী রাস্তায় চলাফেরা করার জন্য ধর্ষণ করা হয়েছিল? সবাই শুধু এই বিষয়গুলোই খতিয়ে দেখছে, অথচ ভেতরের গল্প কেউ জানতে চাইছে না। নোরা এসব ভেবে যখন কাঁদছিল তখন অনেকের ফোন এলো। নোরা ফোন ধরে বলল, হ্যালো।
নোরা, আমার মিষ্টি পরি, একটা গুড নিউজ আছে। গুড নিউজ শব্দটা শুনে নোরা মুচকি হাসল, বলল, আমার জীবনে গুড নিউজ হওয়ার মতো কি আর কিছু আছে? সব থেকে বড় খারাপটা তো হয়েই গেছে, আর কি গুড নিউজ হবে শুনি? তোমাকে না বলেছি এসব কথা বলবে না, আমার কিন্তু ভালো লাগে না। আচ্ছা সরি, বলো কি গুড নিউজ? ওই সিএনজিওয়ালা ধরা পড়েছে। সত্যি? তোমাকে একবার থানায় আসতে হবে, কনফার্ম করতে হবে এটাই উনি কিনা। যদিও উনি নিজের দোষ স্বীকার করে নিয়েছে, তবু তোমার স্টেটমেন্ট দরকার। আচ্ছা আমি আসবো কিভাবে? তুমি এসে আমায় নিয়ে যাও। আমি তোমাদের বাসাতেই আসছি তোমাকে নিয়ে যেতে, তুমি তৈরি থেকো। আচ্ছা। এবার এক এক করে সবাই ধরা পড়বে, দেখো। নোরা মুচকি হেসে বলল, শাস্তি হলেও কি? আমার কপালে ধর্ষিতার তকমাটা তো আর মুছে যাবে না। তাছাড়া ওদের দোষ কোথায় বলো? ওদের শাস্তি না হয়ে আমার শাস্তি হওয়া উচিত। আমি উপযুক্ত পোশাক পরিনি, এটা আমার ক্রাইম। গভীর রাতে মেয়ে হয়ে একা রাস্তায় বেরিয়েছি, এটাও আমার ক্রাইম। শাস্তি তো আমার হওয়া উচিত, ফাঁসি হলেও তো আমার হওয়া উচিত। সবার উপযুক্ত শাস্তি হবে। নোরা প্লিজ, সস্তা মেন্টালিটির মানুষের মতো কথা বলো না তো। আর এসব ভেবে কষ্ট পেও না, যার মন মানসিকতা যেমন সে তেমন চিন্তাই করবে। ওরা আসলে ধর্ষকদের সাপোর্টার। এখন এ বিষয়ে কিছু বলতে গেলেও আমি হয়ে যাব ফেমিনিস্ট। দেশের প্রধানমন্ত্রী মেয়ে হলে কি হবে? দেশটা এখনও পুরুষতান্ত্রিকই রয়ে গেল। অনেক ছোট্ট নিঃশ্বাস ফেলে আবার বলল, যাক বাদ দাও, আমি এই 5 মিনিটের মধ্যে আসছি, তুমি জলদি তৈরি হয়ে নাও। ঠিক আছে। নোরা ফোন রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। তিথি ইলোরার রুমের পর্দা সরিয়ে ডাকল, আন্টি। ইলোরা ঘুরে দেখলেন তিথি, মুখে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে বললেন, তিথিমা এসো। তিথি ঘরে ঢুকতে ঢুকতে অভিমানী গলায় বলল, আচ্ছা আন্টি, অনেকের সাথে কি ধর্ষিতা মেয়েটার বিয়ে হবে? এটাই কি আপনি চান? নাউজুবিল্লাহ, আমি এটা কেন চাইবো? মা হয়ে নিজের ছেলের এত বড় সর্বনাশ আমি চাইতে পারি নাকি? তাহলে আপনি অনেককে কিছু বলছেন না কেন? দিন রাত ওই মেয়েটার বাসায় পড়ে থাকে, সারাক্ষণ ওই মেয়েটার সাথে কাটাচ্ছি। ওই মেয়েকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, আপনার ছেলেও এসবের সাথে জড়িয়ে যাচ্ছে। এখন তো সবাই ওকে চিনে ধর্ষিতা মেয়ের বয়ফ্রেন্ড হিসাবে। এর থেকে লজ্জার আর কি হতে পারে আপনিই বলুন আন্টি। ইলোরা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর বলবো, অনেক তো আমার কোনো কথা শুনে না। আপনার কথা না শুনুক, ওই মেয়ের কথা তো শুনি। আপনি এক কাজ করুন, ওই মেয়েটার বাসায় যান, ওকে সাবধান করে আসুন, যেন আর কখনো অনেকের সাথে মেলামেশা করার চেষ্টাও না করে। নিজের জীবন তো এমনি নষ্ট, এখন কি অনেকের জীবনটাও নষ্ট করতে চাইও? এটা তুমি ভালো বুদ্ধি দিয়েছ মা। যা বলার ওই মেয়েকেই বলতে হবে। অনেক তো আমার কথা শুনবে না, কিন্তু ওই মেয়ের কথা নিশ্চয়ই শুনবে। ওকে ভালো করে শাসিয়ে আসবেন। যদি লজ্জা থাকে তাহলে যেন ওই কলঙ্কিত মুখ আর জীবনে অনেককে না দেখায়। তিথি একটু থেমে বলল, আন্টি আপনি কালই নোরাদের বাসায় যাবেন। কাল না মা, আমি আজই যাব। কিন্তু তখন যদি অনেক ওখানে থাকে? অনেক থাকতে আমি যাব না, অনেক বাসায় ফিরলে তারপর যাব। ইলোরা সেদিনই নোরাদের বাসায় গেলেন। দরজা খুললেন লীরা। ইলোরাকে দেখেই উনি প্রথমে জিজ্ঞেস করলেন, কে আপনি? ইলোরা হাসি মুখে বললেন, আমি ইলোরা খাতুন, অনেকের মা। লীরার মুখে উজ্জ্বল হাসি ফুটল। উনি সম্মানের সহিত বললেন, ভিতরে আসুন। ভেতরের রুম থেকে আনিস আওয়াজ দিলেন, কে এসেছে? লীরা বললেন, বিশেষ মেহমান এসেছে গো, আনিকের মা। আনিস হাসি মুখে রুম থেকে বেরিয়ে ইলোরাকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম আপা। ইলোরা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আনিস লীরাকে বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, কল্পনাকে বলো চা নাস্তার ব্যবস্থা করতে। ইলোরা সোফায় বসতে নিয়েও বসলেন না, দাঁড়িয়ে বললেন, 1 মিনিট, আমি এখানে চা নাস্তা খাওয়ার জন্য আসিনি। আনিস লীরার মুখ হালকা মলিন হলো। আনিস সংশয় নিয়ে বললেন, তাহলে? ইলোরা জবাব দিলেন, আপনাদের সাথে একটা জরুরি দরকার আছে, বিশেষ করে আপনার মেয়ের সাথে। ডাকুন আপনার মেয়েকে একবার, ওর সামনেই কথাটা বলি।
আনিস লীরা একবার চোখাচোখি করলেন। লীরা বললেন, আচ্ছা আমি ডেকে আনছি। লীরা চলে গেলেন নোরাকে ডাকতে। আনিস ইলোরাকে হাসি মুখে বললেন, আপা আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি বসুন, ওরা আসছে। ইলোরা বসলেন। একটু পর লীরা আসলো নোরাকে নিয়ে। নোরার ভয়ে বুক ধুকপুক করছে। মাথায় আধঘোমটা টেনে মাথা নিচু করে ড্রয়িং রুমে ঢুকলো নোরা। ইলোরা নোরাকে দেখে বললেন, এই তো চলে এসেছে, বসো নোরা, তোমার সাথেই কথা বলতে এসেছি আমি। নোরা বসলো না, দাঁড়িয়ে থেকেই বলল, বলুন আন্টি। আনিস ধমক দিয়ে বলল, আগে সালাম দাও। নোরা বলল, আসসালামু আলাইকুম। ইলোরা হেসে বললেন, থাক ভাই, যেখানে আসল শিক্ষাটাই মেয়েকে দিতে পারেননি সেখানে এটুকু ম্যানার্স না শেখালেও চলবে। নোরা এই কথা শুনে আরও মাথা নিচু করে ফেলল। লীরা অবাক দৃষ্টিতে তাকালো। আনিস বিস্ময় নিয়ে বললেন, সরি আপা, ঠিক বুঝলাম না। ইলোরা বললেন, আমি বুঝিয়ে বলছি, আমার ছেলে অনিকের বিয়ে ঠিক হয়েছে আমার পছন্দের পাত্রীর সাথে। সে অনেকের যোগ্য পাত্রীও বটে, কিন্তু অনেকে বিয়েতে রাজি হচ্ছে না, তাও আবার আপনার মেয়ে নোরার জন্য। সে নোরার মোহে ডুবে আছে। কিন্তু আপনি বলুন তো ভাই, একটা মেয়ে যে কিনা ধর্ষিতা, তাকে কি বাড়ির বউ করে নিয়ে যাওয়া সম্ভব? আনিস লীরা কেউই কোনো উত্তর দিলেন না, উত্তর দিতে পারলেন না। ইলোরা বললেন, কিন্তু আমার ছেলে এই বিষয়টা কিছুতেই বুঝতে চাইছে না। এখন নোরার কি উচিত না অনেককে বুঝিয়ে বলা? কিন্তু সেটা না করে ও কি করছে, অনেককে আরো উৎসাহ দিচ্ছে। শুধু ও কেন, আপনারা সবাই মিলেই তো দিচ্ছেন। আচ্ছা, আপনারাও কি চান আপনাদের ধর্ষিতা মেয়েকে আমার নিরীহ ছেলের গলায় ঝুলিয়ে দিতে? যদি সেইটাই চেয়ে থাকেন তাহলে আমি বলবো আপনারা দিবা স্বপ্ন দেখা ছাড়ুন। আপনাদের মেয়ে কখনোই আমার ছেলের উপযুক্ত নয়। শুধু আমার ছেলে কেন, সে কোনো ভালো ফ্যামিলির বউ হওয়ার উপযুক্তই নয়। সে যোগ্যতা সে হারিয়েছে। ভাই, আপনি মেয়েকে দয়া করে এই বিষয় বোঝান। অন্তত আমার ছেলের জীবনটা যেন সে নষ্ট না করে। আমি হাত জোর করে মিনতি করছি আপনাদের সবার কাছে, আমার ছেলেকে রেহাই দিন, আমার ছেলেটাকে রেহাই দিন আপনারা। ইলোরা উঠে দাঁড়ালেন। নোরার সামনে এগিয়ে গিয়ে বললেন, এরপর থেকে যেন আর কখনো তোমাকে আমার ছেলের ত্রিসীমানায় না দেখি। তারপর আনিস লীরার দিকে তাকিয়ে বললেন, দুঃখ দিয়ে থাকলে ক্ষমা চাইছি, কিন্তু নিজের ছেলের ভালো প্রত্যেক মাই চাই। আপনারা দয়া করে ভুল বুঝবেন না। আসি, আসসালামু আলাইকুম। আনিস বললেন, ওয়ালাইকুম আসসালাম। লীরা কোনো কথাই বললেন না। ইলোরা চলে যাওয়ার পর নীরবে দরজাটা আটকে দিলেন। এদিকে নোরার চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। আনিস ভেজা চশমাটা খুলে পাঞ্জাবির সাথে মুছে আবার চোখে পড়লেন। নোরার কাছে এসে বললেন, থাক মা, কাঁদিস না। নোরা কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরল। কষ্টে আনিসের ভেতরটা ফেটে যাচ্ছে। পেছনে লীরা আঁচলে মুখ চেপে কাঁদছেন। অনেক ঘরে ঢুকেই চিৎকার শুরু করলো। তার কণ্ঠে তীব্র ক্রোধ, চোখ মুখ রাগে লাল হয়ে আছে। মা, মা কোথায় তুমি? ইলোরা নিজের রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বললেন, কি হয়েছে? অনেক আগের মতোই ক্রুদ্ধ গলায় বলল, তুমি নোরাদের বাসায় কেন গিয়েছিলে? ওর বাবা মাকে তুমি কি বলেছ? কেন এইভাবে অপমান করলে ওদের? জবাব চাই আমার, জবাব দাও। কেন করলে এমন? অসভ্যের মতো চিৎকার করবে না, এক চট দিয়ে তোমার সব কয়টা দাঁত ফেলে দিব আমি। অসভ্য কোথাকার। আনিকা ঘর থেকে বেরিয়ে এসে বলল, মা কি বলছো? তুমি ভাইকে চট দিবে কেন? অনেকের শরীর এখনো রাগে কাঁপছে। ইলোরা বললেন, আমি যেটা করেছি তোমার ভালোর কথা ভেবেই করেছি। ওই মেয়ের সাথে আর কখনো মেলামেশা করবে না তুমি। আর ওই মেয়ে যদি আত্মসম্মান বোধ বলতে কিছু থেকে থাকে তাহলে আর নিজের থেকে তোমার সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে দিবে। সেটা কখনোই হবে না মা, বরং তুমি এই কাজটা করে আমার সাথে তোমার সম্পর্ক নষ্ট করেছ। এবার তো যেভাবেই হোক
আমি নোরাকেই বিয়ে করব। ইলোরা সত্যি সত্যি অনেকের গালে একটা চড় দিলেন। আনিকা মুখে হাত দিয়ে আহত গলায় বলল, মা এটা কি করলে তুমি? ইলোরা আঙ্গুল উঠিয়ে বললেন, আর কখনো ওই মেয়েকে বিয়ে করার কথা মুখে আনলে তোর জিভ টেনে ছিঁড়ে দেবো আমি। শুধু জিভ কেন, আমাকে কেটে টুকরো টুকরো করে ফেললেও আমার সিদ্ধান্ত বদলাবে না। বিয়ে তো আমি ওকেই করব। তুমি কোনোভাবেই আটকাতে পারবে না। আচ্ছা তাই নাকি? তাহলে তুমিও শুনে রাখো, এক দরজা দিয়ে তুমি এই মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকবে, তো আর এক দরজা দিয়ে আমি বের হয়ে যাব, আমি বাড়ি থেকে বের হয়ে যাব। ওই নষ্ট মেয়ের সাথে আমি এক ছাদের তলায় আমি মরে গেলেও থাকবো না। আমাকে চিরজীবনের মতো হারাতে হবে তোমায়। এবার তুমিই ভেবে দেখো, তোমার কাকে চাই, আমাকে নাকি ওই ধর্ষিতাকে? ইলোরা এই কথা বলে নিজের রুমে চলে গেলেন। অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা সোফায় একটা লাথি মেরে সেও রুমে চলে গেল। আনিকা মাথায় হাত দিয়ে সোফায় বসলো। প্রতিদিন এই এক অশান্তি এবার অসহ্য লাগছে তার। অনেক সেই যে দরজা লাগিয়ে রুমে ঢুকেছে, এখন পর্যন্ত বের হয়নি। ডিনারের জন্য ওকে অনেকবার ডাকা হয়েছে, ও ভেতর থেকেই বলেছে ডিনার করবে না। ইশাক আর ইলোরা ঘুমিয়ে যাওয়ার পর রাত ঠিক 12টা নাগাদ আনিকা অনেকের দরজায় কড়া নাড়ল। ভাই দরজাটা খোল, আমি আপু, তোর সাথে কথা আছে। আপু, আমি ঘুমিয়ে পড়েছি। মিথ্যা কথা বলিস না, আমি জানি তুই না খেয়ে ঘুমাতে পারিস না। কে বলেছে পারি না? বেশি কথা না বলে দরজাটা খোল, না হলে কিন্তু মায়ের মতো আমিও এক চড় দিব। দরজা বন্ধ থাকলে চড় দিবি কি করে? যখন খুলবি তখন দিব, এবার খোল। অনেক বাধ্য হয়ে দরজা খুলল। আনিকা চাঁদের মতো একটা হাসি দিয়ে বলল, দেখ তোর জন্য কি এনেছি, তোর ফেভারিট দম বিরিয়ানি। আবার এসব কেন? আমার খেতে ইচ্ছে করছে না। তুই খাবি না? তোর ঘাড় খাবে, বস আমি খাইয়ে দিই। প্লিজ আপু, ভাল লাগছে না, এখন এসব খেলে বমি আসবে। বমি আসলে বমি করবি, তবুও খেতে হবে, নে খা। অনেক বিরক্তি নিয়ে বলল, না। আমি এত আদর করে তোকে খাইয়ে দিচ্ছি, তবুও তুই খাবি না, কষ্ট পাবো কিন্তু। অনেক অগত্যাই খেলো। আনিকা ওকে খাওয়াতে খাওয়াতে বলল, তোর মনে আছে ছোটবেলায় তোকে আমি এভাবে খাইয়ে দিতাম, কত খাইয়ে দিয়েছি। অনেক মৃদু হেসে বলল, ছোটবেলাটা খুব সুন্দর ছিল না রে আপু? তখন আমি কি চাই সেটা বলার আগেই মা বুঝে নিত। আর এখন? মন খারাপ করিস না ভাই, আসলে মা তিথিকে নিয়ে অনেক বছর ধরে স্বপ্ন দেখছে তো, তাই হঠাৎ করে ওর জায়গা অন্য কাউকে মেনে নিতে পারছে না। তার উপরে নোরার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, মা সম্মানের ভয় পাচ্ছে। ভয় আমিও পাচ্ছি আপু, তবে মান সম্মানের কোনো ভয় নেই আমার। নোরাকে হারানোর ভয় আছে। নোরার জন্য আমি 5 বছর ধরে অপেক্ষা করছি। ওর জায়গায় অন্য কাউকে আমি মেনে নেওয়া তো দূর, জাস্ট চিন্তাও করতে পারি না। আমি তোকে বলি ভাই, তুই নোরাকে বিয়ে করে নিয়ে আয়, যা হবে দেখা যাবে। মা প্রথম হয়তো রাগ করবে, অশান্তি করবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নোরা আমাকে মায়ের অনুমতি ছাড়া বিয়ে করবে না আপু। যদি করতো তাহলে কি আমি অপেক্ষা করতাম? কবে ওকে ঘরে নিয়ে আসতাম। আনিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আর কি করার, অপেক্ষায় কর। আর যদি কোনো মিরাক্কেল হয় আর মা কোন দিন রাজি হয়। অনেক সামান্য হাসল। আদৌ কি তা সম্ভব? প্রায় 1 মাসের মতো কেটে গেছে। নোরা অনেকের ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই করছে না। একেবারে ইগনোর করছে তা নয়, জরুরি বিষয়ে কথা বলে শুধু। আগের মতো দিন রাত খুশ গল্পে মেতে থাকা হয় না। নোরা দিনে একবার তার সাথে মেসেজে কথা বলে, অনেকবার ফোন দিতে দিতে একবার ফোন ধরে। অনেক কারণ জিজ্ঞেস করলে ব্যস্ততার অজুহাত দেখায়, আরও নানা অজুহাত দেখায়। দিনে ওদের যেটুকু কথা হয় অনেকের তাতে মন ভরে না। দিন শেষে তৃষ্ণার্ত মন নিয়েই ঘুমাতে যেতে হয়। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।
আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।